আমরা আশা করছি যে আগামীকাল তাপগতিবিদ্যা থেকে কয়েকটা সিকিউ আসবে। আমি সিকিউ যতগুলো টাইপ হওয়া পসিবল সবগুলো সলভ করে আনছি যাতে তোমাদের টাইম নষ্ট না হয়। দেখো আমরা শুরু করি। হ্যাঁ, মোট 18টা সিকিউ আছে, আমরা কয়েক মিনিটের মধ্যে শেষ করে ফেলবো। প্রথম প্রশ্ন হচ্ছে কার্নো ইঞ্জিনের উচ্চ তাপমাত্রা 340 কেলভিন। এই তাপমাত্রায় ইঞ্জিনটি উৎস হতে 2200 জুল তাপ শোষণ করে এবং তাপগ্রাহকে 240 কেলভিন তাপমাত্রায় 1200 জুল তাপ বর্জন করে। এই ক খ অবশ্যই দেখে নিবা, বুঝছো? আমি পিডিএফ দিয়ে দেবো তোমাদের ড্রাইভ লিংকে। তো গ নম্বরে বলছে দেখো যে এনট্রপির পরিবর্তন নির্ণয় করো। তুমি কি করবা? খুব সহজ। এখানে উৎস হতে গৃহীত তাপ আর বর্জিত তাপ দুইটা তাপ নিলা এবং উচ্ছের তাপমাত্রা এবং হচ্ছে যেখানে তাপ বর্জন করছে গ্রাহক তার তাপমাত্রা নিলা। এবার T1 T1 তাহলে তোমার উচ্চের এন্ট্রপি বের হয়ে গেল, আবার তাপ গ্রাহকের এন্ট্রপি বের হয়ে গেল। দুইটা বিয়োগ করে দাও, এখান থেকে উত্তর বের হয়ে যাবে। প্রচুর আসে এই জিনিসটা। দ্বিতীয় জিনিসটা বলছে দেখো ইঞ্জিনটির উচ্চ তাপমাত্রা 120 কেলভিন বাড়ালে দক্ষতার কিরূপ পরিবর্তন হবে। তাহলে পরিবর্তন যেহেতু চাইছে, তাহলে স্বাভাবিক অবস্থায় উদ্দীপক যেটা দিছে সেই অবস্থায় আমি আগে দক্ষতা বের করে নেব, তারপর উচ্চ তাপমাত্রা 120 কেলভিন বাড়িয়ে তারপর দক্ষতা করব। তাহলে দেখো আমি আগে তাপমাত্রা বৃদ্ধির পূর্বে এই যে যখন T2 ছিল হচ্ছে কত, দেখো T2 ছিল 240 কেলভিন আর T1 ছিল 340 কেলভিন। এই অবস্থায় আমি দক্ষতা বের করছি। এরপর আমি উচ্চের তাপমাত্রা 340 কেলভিনের সাথে আরো 120 বাড়াইছি, তাহলে কত হয় 360 এর সাথে তাহলে 460। তাহলে 460 করে দেখো, এই যে 460 আমি যখন ইউজ করছি, 460 ইউজ করার কারণে আমার কি হচ্ছে নতুন একটা দক্ষতা আমি পাচ্ছি। তখন আমি দক্ষতার পরিবর্তনটা বের করবো যে আমার কত পার্সেন্ট বাড়ছে নাকি কমছে। উচ্চ তাপমাত্রা বাড়লে স্বাভাবিকভাবে দক্ষতা বাড়বে, তাহলে কত পার্সেন্ট বাড়ছে? এই যে 18.41% বাড়ছে। ঠিক আছে, প্রথম সিকিউ শেষ। দ্বিতীয় সিকিউ দেখো, প্রশ্ন করছে পাশের চিত্রে, এই যে পাশের একটা চিত্র আছে, চাপ প্রথমে ধীরে ধীরে, তাহলে দেখো প্রথমে ধীরে বলছে, ধীরে কোথায় হয়? সমস্ত প্রক্রিয়ায়। দ্রুত কোথায় হয়? রুদ্ধতাপীয় প্রক্রিয়ায়। তাহলে ধীরে ধীরে দ্বিগুণ করা হলো, পরে দ্রুত, দেখছো? তাহলে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় তিনগুণ করা হলো, তাহলে তাপমাত্রা বৃদ্ধি পেল এত। জাহিন দাবি করলো পাত্রের গ্যাসটা হিলিয়াম। 2 নম্বরের প্রশ্ন করছে প্রথম ক্ষেত্রে কৃত কাজ কত? প্রথম ক্ষেত্রে কি হয়েছে? সমস্ত প্রক্রিয়া হয়েছে। সমস্ত প্রক্রিয়া কৃত কাজ ছোট কি? W সমান nRT ln দেখো V2/V1। তাহলে আমার এখানে V2/V1 বের করাটা মেইন উদ্দেশ্য। তাহলে আমি দেখতে পাচ্ছি যে আমার চাপ দ্বিগুণ করা হয়েছে, তার মানে P1 যা ছিল P2 কিন্তু তার চেয়ে দ্বিগুণ, অর্থাৎ P2 সমান হবে 2P1। P2 সমান কি হবে? 2P1। সো এই যে আমি এখানে P2 সমান 2P1 বসাই দিছি, বসাই দিয়ে কিন্তু V2/V1 এর যে অনুপাত হাফ সেটা আমি পাইছি। সেই হাফটা সরাসরি এখানে বসাচ্ছি কারণ আমি n এর মান জানি। দেখো আমার এখানে n এর মান আমি জানি যে n আমার 2 মোল, তাই না? আমি r এর মান তো সরাসরি মুখস্থ। আমি T দেখতে পাচ্ছি, T এখানে দেওয়া আছে 30 ডিগ্রি সেলসিয়াস। হ্যাঁ, তার মানে 30 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন করলে 303 কেলভিন। আমার কিন্তু এই জায়গাতে সমস্ত প্রক্রিয়া কৃত কাজ বের হয়ে গেল। ঘ নম্বরের প্রশ্ন করছে জাহিনের দাবি সঠিক কিনা। জাহিদ কি দাবি করছিল যে প্রথমে ধীরে ধীরে দ্বিগুণ, পরে যদি দ্রুত তিনগুণ করা হয় তাহলে তাপমাত্রা 197.83 ডিগ্রি সেলসিয়াস এটা হয়। তাহলে সেই হিসেবে এটা আমার দাবি, জাহিনের দাবি ছিল পাত্রের গ্যাস হচ্ছে হিলিয়াম। হিলিয়াম আমি কিভাবে বলতে পারি? একটাই, সেটা হচ্ছে গামার মান দেখে। তার মানে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় আমি গো থ্রো করে ওখান থেকে গামার মান বের করবো। যদি দেখি গামার মান 1.67, তাহলে এটা এক পারমাণবিক, আর হিলিয়াম তো এক পারমাণবিক, তখন দাবি করতে পারবো যে হ্যাঁ যেহেতু এক পারমাণবিক তাহলে এটা হিলিয়াম হইতে পারে। তাহলে দেখো এই ক্ষেত্রে আমার কি কি তথ্য আছে? আমি দেখতে পাচ্ছি যে আমার প্রেসার আছে, কারণ প্রেসারকে তিনগুণ করা হয়েছে। এছাড়া আমার টেম্পারেচার আছে, এই যে চূড়ান্ত টেম্পারেচার আমার আছে, তাই না? তাহলে সেই হিসেবে দেখো আমার T1 আছে, চূড়ান্ত টেম্পারেচার 197.83 ডিগ্রি সেলসিয়াস, এটাকে কেলভিন করে নেওয়া যাবে। তাহলে T1 T2 পেয়ে গেলাম। P1 এর তিনগুণ যে P2 সেটাও আমি জানি। তাহলে সেখান থেকে TP 1 - গামা বাই গামা সূত্র দিয়ে আমি থেকে বের করতে পারি। এখন এই জায়গাতে এই সূত্রটা একটু প্রতিপাদন করা কঠিন, কারণ দেখো এই যে যখন পাওয়ার অবস্থায় চলে আসে তখন তোমার উভয় পাশে লন নিতে হয়। লন নিলে কি হয়? পাওয়ারটা সামনে সহগ আকারে গুণ হয়। তাহলে দেখো সহগ আকারে গুণ হয়েছে। এবার তুমি কি করতেছো? লনের জাস্ট মান বসাই দিতেছো। তাহলে লনের মান বসালে ওর নির্দিষ্ট একটা মান চলে আসছে, তখন গামাটা তুমি এইভাবে ক্রস গুণ করে দিলা। ক্রস গুণ করলে সব সেখান থেকে ক্যালকুলেটরে বসায় তুমি গামার মান পাইলে 1.67। যেহেতু 1.67 পাইছো, তাহলে এটা হচ্ছে এক পারমাণবিক, তাহলে হিলিয়াম। তাহলে জাহিনের বক্তব্য সঠিক। যদি এটা 1.4 হইতো তাহলে কি হইতো? জাহিনের বক্তব্য সঠিক না, কারণ এটা দ্বিপারমাণবিক। হিলিয়াম বাদে অক্সিজেন, নাইট্রোজেন এরকম কোনো গ্যাস হতে পারতো যেগুলো দ্বিপারমাণবিক হয়। 3 নম্বরে দেখো বলতেছে দুটি কার্নো ইঞ্জিনের তাপমাত্রা যথাক্রমে 327 ডিগ্রি সেলসিয়াস, 227 ডিগ্রি সেলসিয়াস এবং প্রতি স্তরে সংকোচন ও প্রসারণের অনুপাত 1:2 1:3। কার্যনির্বাহক বস্তু 2 মোল দ্বিপারমাণবিক গ্যাস। অনেক তথ্য বলে দিয়েছে দ্বিপারমাণবিক দিয়ে একটা তথ্য n সমান 2 সেটা আমরা পাইছি প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে 1:2, দ্বিতীয় ইঞ্জিনের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ 1:3। প্রথম বলছে প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে সমস্ত প্রসারণের কৃত কাজ নির্ণয় করো। তাহলে একটা জিনিস খেয়াল করে দেখো, আমার কিন্তু একটা জিনিস বলে দিছে যে অনুপাত সংকোচন প্রসারণের অনুপাত, তার মানে সংকোচন প্রসারণের অনুপাত মানে কি? V1/V2 সমান হচ্ছে হাফ। V1/V2 এর মান কত বলো? হাফ। তাহলে V1/V2 যদি হাফ হয়, আমি যখন সমস্ত প্রক্রিয়ায় কৃত কাজ বের করব, কৃত কাজে আছে ln V2/V1। V2/V এর মান কি হয়ে যাবে? 2 হয়ে যাবে না বলো? কারণ আমি কি V1/V2 এর মান হাফ পাইছি, এখানে যে অনুপাত আছে V1/V2 এর অনুপাত আছে। বুঝতে পারছো? তাহলে এই জিনিসটা পারছো, এটা আগের মাসেও করছি। এবার বলতেছে কার্নো ইঞ্জিনের মধ্যে কোনটি বেশি কর্মক্ষম। তাহলে তুমি একটা জিনিস খেয়াল করে দেখো, এখানে দুইটা টেম্পারেচার দেওয়া আছে, ঠিক আছে? 327 ডিগ্রি সেলসিয়াস এবং 227 ডিগ্রি সেলসিয়াস। তাহলে প্রথমে ওই যে T1 সমান 227 ডিগ্রি সেলসিয়াস, আমি প্রথম ক্ষেত্রে পাইছি হাফ, তাই না? V1/V2। এবং এখানে বলা হয়েছে উভয় ক্ষেত্রে গামার মান হবে 1.4 যেহেতু দ্বিপারমাণবিক গ্যাস, এবং এখানে n এর মান আছে 2। তাহলে সেক্ষেত্রে আমি কোন সূত্র ব্যবহার করতে পারি? এই প্রথম ইঞ্জিনের ক্ষেত্রে TV গামা -1 এই সূত্র ব্যবহার করো। তাহলে T1 V1 গামা -1 T2 V2 গামা -1। এই সূত্র দিয়ে তোমার মেজর বের করার উদ্দেশ্যটা কি? মেজর বের করার উদ্দেশ্য হচ্ছে আমার T2 কত। উদ্দেশ্য কি বলো? আমার T2 কত। T2 তুমি বের করে ফেললা, ঠিক আছে? আচ্ছা, T2 বের করে ফেলে যেটা হইলো, তুমি তো জানো ইটা বা কর্মদক্ষতা সূত্র হচ্ছে 1 - T2/T1, সেটাকে 100% গুণ দেবো। তাহলে তুমি এখানে কর্মদক্ষতা প্রথম ইঞ্জিনে বের করে ফেললা। একই রকম ভাবে তুমি দ্বিতীয় ইঞ্জিনে T2 বের করবা। তাহলে দেখো দ্বিতীয় ইঞ্জিনেরও একই সূত্র দিয়ে আমি T2 বের করছি। এই T2 বের হয়ে গেলে 1 - T2/T1, ওই সূত্র দিয়ে আমি কি বের করে ফেলছি? কর্মদক্ষতা বের করে ফেলছি। ব্যাস, তাহলে আমি কর্মদক্ষতা তুলনা করতে পারলাম। বুঝতে পারছো? তোমার মেইন সমস্যা এখানে কোনটা হবে? এই যে সূত্রটা তুমি ব্যবহার করতেছো সেটা বোঝা, এবং এটা বোঝার একমাত্র উপায় হচ্ছে পাশে লিখে নেওয়া যায় আমার কাছে কি কি তথ্য আছে। তুমি দেখতে পাচ্ছ তোমার কাছে T1 আছে আর V1/V2 আছে। যেহেতু কার্নো ইঞ্জিনের কথা বলা হয়েছে, হ্যাঁ, তাহলে সেই হিসেবে হ্যাঁ যেহেতু কার্নো ইঞ্জিনের কথা বলা হয়েছে এবং তুমি দেখতে পাচ্ছ যে এই জায়গাতে দ্বিপারমাণবিক গ্যাস 2 মোল এই কথাগুলো বলা হয়েছে, তাহলে কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়ার সূত্র বসবে। ঠিক আছে, ওকে, পরেরটাই চলো। পরেরটা কি বলতেছে? একটা লেখচিত্র দিছে, দেখো
বলতেছে লেখচিত্রে 2 মোল, তাহলে ওখানে n সমান 2 পেয়ে গেলাম। হ্যাঁ, 2 মোল গ্যাসের তাপমাত্রার সাথে চাপের পরিবর্তন দেখানো হলো। ওই অংশে গ্যাসের আয়তন স্থির থাকে, স্থির আয়তনে গ্যাসের মোলার আপেক্ষিক তাপ এত। প্রথম প্রশ্ন করছে ওই রেখায় আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন নির্ণয় করো। এখন তুমি একটা জিনিস দেখো, ও বিন্দুতে দেখো, ও বিন্দুতে আয়তন, ও বিন্দুতে চাপ কত, 0, ও বিন্দুতে তাপমাত্রা কত, 0, তাহলে আমি সেই হিসেবে বলতে পারি ও বিন্দুতে T1 হচ্ছে 0 কেলভিন। আচ্ছা, এ বিন্দু দেখো, এ বিন্দুতে তাপমাত্রা কত, দেখো ওই বরাবর 300 কেলভিন, তাই না? দেখো এই বরাবর 300 কেলভিন না, 300 কেলভিন কিন্তু। আচ্ছা, এখন তাহলে আমি যদি তাপমাত্রা পরিবর্তন বের করি, কত কেলভিন হচ্ছে, তাপমাত্রা পরিবর্তন 300 কেলভিন হচ্ছে। তাহলে এখন আমি যদি ওই আভ্যন্তরীণ পরিবর্তন, যেটা আভ্যন্তরীণ শক্তি, এটা সূত্র লিখি, ডিউ সমান কি এনসিভিডিটি। সিভির মান দেওয়া আছে, সিভির মান কত, 12.5 জুল পার মোল পার কেলভিন, ঠিক আছে। এন এর মান দেওয়া আছে কয় মোল, 2 মোল, আর ডিটির মান মাত্র বের করলা, বসাই দিলে তোমার বের হয়ে গেল ডিউর মান কত বা আভ্যন্তরীণ শক্তির মান কত। ওকে, ঘ নাম্বার প্রশ্ন বলতেছে এ বি ও বিসি অংশের কৃত কাজ গাণিতিক বিশ্লেষণ সহকারে তুলনা করো। এখন তুমি এ বি এই অংশটা যদি খেয়াল করো, দেখো এ বি উভয় অংশে চাপ কিন্তু সমান, সেটা হচ্ছে 2 × 10⁵ প্যাসকেল। আবার তুমি যদি বিসি দেখো, এটা বি, এটা হচ্ছে সি, হ্যাঁ, বিসি এই অংশ যদি একটু তুলনা দেখো, তাহলে দেখবা বিসি অংশের মধ্যে বি অংশে যদিও চাপ 2 × 10⁵, কিন্তু সি অংশে 1 × 10⁵, কিন্তু উভয় ক্ষেত্রে টেম্পারেচার সেম, সেটা হচ্ছে 600 কেলভিন। তাহলে যেহেতু যেখানে টেম্পারেচার সেম থাকে, উষ্ণতা সমান থাকে, সেটা কি বলে, সমষ্ণ প্রক্রিয়া। তাহলে এখানে চাপ সেম, তাই সমচাপ প্রক্রিয়ার সূত্র ব্যবহার হবে। আর এখানে যেহেতু উষ্ণতা সেম, তাই এটা সমষ্ণ প্রক্রিয়া। তাহলে কৃতকাজের সূত্র, তো এখানে বলছে কৃতকাজ বের করতে, তাহলে সমচাপ প্রক্রিয়া কৃতকাজের যে সূত্র, হ্যাঁ, সেই সূত্র তুমি ব্যবহার করবা। আর ওই সমষ্ণ প্রক্রিয়ায় যে সূত্র, সেই সূত্র তুমি ব্যবহার করবা। কিন্তু এখানে একটু মানে হচ্ছে ঝামেলা আছে। কি ঝামেলাটা আছে, সেটা হচ্ছে তোমার তো ভি এর মান তুমি জানো না, এই ভি এর মানটা তোমার বের করে নিতে হবে। কিভাবে, এই সূত্র তুমি দেখো, পিভি সমান এনআরটি জানো, এখন তোমার পি দেওয়া আছে, পি কত, 2 × 10⁵, ভি তুমি জানো না, এন এর মান দেওয়া আছে, এন কত, 2 মোল, আর তো তুমি জানোই টেম্পারেচার দেওয়া আছে 600 কেলভিন। তাহলে যেখানে পি দেওয়া আছে, এন দেওয়া আছে, আর দেওয়া আছে, টি দেওয়া আছে, ভি বের করার কোনো ব্যাপার? তাহলে দেখো এখানে তুমি ভি বের করলা, ভি এর সূত্র অনুসারে তুমি ভি বের করে ফেললা। একই রকম ক্ষেত্রে এর ক্ষেত্রে যেমন তুমি ভি এ বের করছো, বির ক্ষেত্রেও তোমার ভি বি বের করা লাগবে। তাহলে ভি এ যেমন বের করছো, ভি বিও তুমি বের করে ফেলো। এরপরে তোমার কাজ কি, এরপরে তোমার কাজ হচ্ছে এই অংশ যেহেতু সমচাপ প্রক্রিয়া, এই ক্ষেত্রে আমি আমার সূত্র ব্যবহার করব। তাহলে সূত্র কি, সমচাপ প্রক্রিয়া কৃত কাজ পি ডেল্টা ভি, অর্থাৎ পি ইনটু V2 - V1। এখন V2 তুমি বের করছো, V2 কোনটা, VB যেটা, আর V1 কোনটা, VA যেটা, এখানে এ লেখা, VA যেটা, তাই না? তাহলে VB থেকে VA, অর্থাৎ VA এর আয়তন থেকে VB এর আয়তন থেকে V এর আয়তন যেটা, হ্যাঁ, বি এর আয়তন থেকে এর আয়তন বিয়োগ দাও, তার সাথে যেটা ফিক্সড পি 2 × 10⁵ প্যাসকেল, সেটা গুণ দাও, তাহলে তোমার এই অংশ কৃত কাজ বের হয়ে গেল। আর বিসি যেটা, বিসি অংশ কি প্রক্রিয়া চলছিল, সমষ্ণ, কারণ টেম্পারেচার সেম যদিও পি কিন্তু ভিন্ন। তাহলে সেই হিসেবে এই ক্ষেত্রে আমি কি করতে পারি বলো, ওই একই রকম ভাবে এনআরটি লন ভিসি বাই ভিবি, কিন্তু এখানে আমি খেয়াল করতেছি, আরে ভিবি তো আমি জানি, ভিসি আবার আমার বের করা লাগবে। তাহলে সেই একই রকম প্রক্রিয়ায়, ওই একই রকম প্রক্রিয়ায় তুমি হচ্ছে এই ক্ষেত্রে ভিসি বের করে নাও। কিন্তু এখানে তুমি একটা জিনিস খেয়াল করতেছো, তুমি সি সম্পর্কে খুব বেশি তথ্য জানো না, তো তুমি এখানে কি করতে পারো, পিভি সমান যেহেতু কে, তাইলে পিবি, এই যে আমি পিবি ভিবি ইকুয়াল টু পিসি ভিসি লিখতে পারি। তাহলে এখান থেকে আমি পিবিও জানি, ভিবিও জানি, আমার পিসির মানও জানা, আমার তাহলে ভিসি বের করার কোনো ব্যাপার না। পিসির মান কত, 1 × 10⁵, পিবির মান কত, 2 × 10⁵, লেখচিত্র দেখো। আর ভিবির মান তুমি বের করছো একটু আগে, তাহলে তুমি ভিসির মান বের করো। ভিসির মান বের করার সাথে সাথে তুমি কিন্তু এই সূত্রে বসাই দিতে পারছো, ভিসি বাই ভিবি, এনআরটি লন ভিসি বাই ভিবি, ব্যাস, তুমি এখান থেকে উত্তর বের করতে পারছো। তাহলে সেই হিসেবে তুমি তখন তুলনা করতে পারবে যে এর বেশি নাকি এর বেশি, ঠিক আছে। এখন তুলনাও একটা কথা, কিন্তু এখানে একটা কথা আছে যে কৃতকাজ, এই যে কৃতকাজ গাণিতিক বিশ্লেষণ সহকারে ব্যাখ্যা করো। তুমি বলতে পারো, দুইটা পার্থক্য বের করে বলতে পারো যে হ্যাঁ, এইটার কৃতকাজ, বিসি অংশের কৃতকাজ এত বেশি, বুঝছো? ওকে, ঠিক আছে, পরে কোশ্চেনে যাই। দেখো এটা আরেকটা লেখচিত্র। লেখচিত্র কি বলছে, এই ক খ অবশ্যই পড়বা, কিন্তু আমি কিন্তু দিয়ে দিচ্ছি, হ্যাঁ। আর অবস্থানে আসতে তাপগতীয় ব্যবস্থাটিতে অন্তস্থ শক্তির পরিবর্তন কত, আর অবস্থানে আসতে। তাহলে দেখো এখানে বলছে কিউ থেকে আর অবস্থায় গেছে ও, তাই না? সেই জন্য উদ্দীপক পড়া লাগে। তাহলে কিউ থেকে, যে কিউ থেকে ও আর অবস্থায় গেছে। আচ্ছা, একটা যদি খেয়াল করে দেখো, এইদিকে ভি আর এইদিকে পি, কিউ থেকে আর অবস্থায় যখন গেছে, ভি এর কোনো পরিবর্তন হয় নাই। কি হয় নাই বলো, ভি এর পরিবর্তন হয় না, ভি 8 ছিল, এখনো 8 আছে। তাহলে যে প্রক্রিয়ায় আয়তনের পরিবর্তন হয় না, সেটা সমায়তন প্রক্রিয়া। তাহলে সমায়তন প্রক্রিয়ার ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি আয়তনের পরিবর্তন হয় না, মানে ডেল ভি সমান 0, আর ডেল ভি 0 মানে হচ্ছে পি ইনটু ডেল ভি, যেটা কাজের বা কৃতকাজের সমীকরণ, সেটা সমান 0, তার মানে এখানে কৃতকাজ হয় না। কৃতকাজ যদি 0 হয়, আমি সূত্র জানি, ডি কিউ সমান ডিউ প্লাস ডিডব্লিউ, এখানে ডিডব্লিউটাই 0, তাহলে সেই হিসেবে যা তাপ দিবা পুরোটা আভ্যন্তরীণ শক্তিতে পরিণত হবে। প্রশ্ন জিজ্ঞাসা করছে কি, অন্তস্থ শক্তির পরিবর্তন কত, তাহলে ডিকিউ যদি 80 জুল হয়, ডিইউ প্লাস 80 জুল হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে অন্তস্থ শক্তির পরিবর্তন। ঘ নম্বরে প্রশ্ন করছে যে পি কিউ আর পি চক্রের প্রতিটি ধাপে কাজে তুলনা করো। পি কিউ আর পি কোনটা, এরকম আমি যদি তোমাকে একটু ছবি এঁকে দেখাই, সেটা হচ্ছে এই যে পি কিউ আর পি, অর্থাৎ এই অংশের এইটাতে প্রত্যেকটাতে কাজে তুলনা করতে বলছে। এখন তুমি প্রথমে খেয়াল করো, প্রথমে পি কিউতে খেয়াল করো, হ্যাঁ, আমি কিছু ছবিটা পরের পার্টে নিছি, হ্যাঁ। দেখো পি কিউতে খেয়াল করে দেখো, পি কিউতে চাপ কিন্তু সেম, পিতেও যে চাপ, কিউতেও সেই চাপ, একই চাপে তারা আছে। দেখো এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর কিন্তু চাপ আছে 20, তাই না? তাহলে যেহেতু চাপ একই, কোন প্রক্রিয়া, সমচাপ প্রক্রিয়া। সমচাপ প্রক্রিয়া কৃতকাজের সমীকরণ কি, পি ইনটু ডেল্টা ভি, তাই না? তা পি এর মান কত, 20, আর ডেল্টা ভি কি করে বের করবো, 8 - 4। তাহলে দেখো আমি পি কিউ, পি কিউতে আমি দেখতে পাচ্ছি সমচাপ, তাহলে এই ক্ষেত্রে আমি পিডিভি সূত্র দিয়ে আমি বের করছি 20 × 8 - 4, এই যে আমার কাজ বের হয়ে গেল। আচ্ছা, এরপর আমার কি দেখার পালা, এরপর আমার দেখার পালা হচ্ছে, হ্যাঁ, এরপর আমরা দেখার পালা কিউ আর, তাই না? এখন কিউ আর আমি দেখতে পাচ্ছি কাজ হয় নাই, কারণ কি হচ্ছে ডিডব্লিউ 0, ডেল্টা ভি 0 হওয়ার কারণে ডিডব্লিউ 0 হয়ে যাচ্ছে, তাহলে কৃতকাজ 0। সবশেষে বাকি থাকে আরপি। এখন আরপির একটা সমস্যা আছে, কি সমস্যা, আরে ভাই তুমি দেখো, আর এর এইখানে আমার আয়তন 8, আবার প্রেসার 20, আবার পি এর এখানে আমার প্রেসার 20, আয়তন হচ্ছে 4। এটা আমি কিভাবে বের করবো? তাহলে এটা বের করার একটাই উপায়, সেটা হচ্ছে আমি যদি ইন্টিগ্রেশন করে বের করি। ইন্টিগ্রেশন করে বের করলে কিরকম হবে দেখো জিনিসটা, দেখো ইন্টিগ্রেশন করে বের করলে কিরকম হবে। আমি দেখতে পাচ্ছি এখানে প্রেসারও কমছে, ভলিউমও কমছে, যখন আর থেকে পির দিকে আসছে, তাই না? তাহলে আমি এখানে যদি কাজ করি, তাহলে এখানে কি হয়, এই যে ইন্টিগ্রেশন অনুসারে V2 V1, এখানে পি ডিভি, তাই না? তার মানে এখন তুমি যদি দেখো এই পি ডিভি অনুসারে V2 থেকে V1 এটা যদি হিসাব করো, তাহলে তোমার এরকম আসে। দেখো আমি দেখাচ্ছি, এই যে
এই আর থেকে পিতে আসার সময় নিচে যা পাচ্ছ, এটা তো V1 আর এটা তো V2, এর মধ্যে যা পাচ্ছ এই PR থেকে সবটুকু, এই পুরো ক্ষেত্রফলটাই হচ্ছে আমার কৃতকাজ। নিচের পুরো ক্ষেত্রফলটাই কৃতকাজ। তার মানে আমি যদি এখানে আঁকার চেষ্টা করি, এইটা হবে কৃতকাজ। এই যে এর নিচে যা থাকবে পুরোটা হবে কি বলো ওর কৃতকাজ। এখন এই ক্ষেত্রফল আমি কিভাবে বের করবো? এটা কি একটা বলতো? ট্রাপিজিয়াস। ট্রাপিজিয়াসের সূত্র কি? হাফ ইন্টু সমান 9 এমন বাহুদ্বয়ের যোগফল ইন্টু দুই বাহুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে সেই হিসেবে আমি কি বলতে পারি যে এটা হচ্ছে এই পুরো ট্রাপিজিয়াস যেটা, হ্যাঁ, এই যে RPSTR, এই ট্রাপিজিয়াসের ক্ষেত্রফল। ক্ষেত্রফল সমান কি? এই যে PS এবং RT, এই অসমান বাহুদ্বয়ের যোগফল ইন্টু দুইটার মধ্যবর্তী দূরত্ব কত বলো? সরাসরি ST। আমি গুণ দিয়ে দিলাম। আমি PS এর মান জানি 20, আমি RT এর মান জানি 40। কোথা থেকে জানি? এই যে আমি এখান থেকে জানলাম যে এই যে PS কোনটা, এইটা 20, এই RT কোনটা, এই 40, তাই না? আর মধ্যবর্তী দূরত্ব ST কত? 4 থেকে 8 থেকে 4 বিয়োগ দাও 4, ঠিক আছে? ব্যাস, তাহলে তোমার তিনটা কাজের পার্থক্য বের হয়ে গেল। এবং যেহেতু এখানে ভলিউম কমছে, মাথায় রাখবা ভলিউম যেহেতু কমছে, সুতরাং এই জায়গাতে কৃতকাজ ছিল নেগেটিভ হবে। কিন্তু তুমি যদি সাংখ্যিক মান নাও, তাহলে সবচেয়ে বেশি কৃতকাজ হচ্ছে এই R থেকে P তে আসার সময়, তার চেয়ে একটু কম হচ্ছে P থেকে Q তে যাওয়ার সময়, আর কোনো কৃতকাজই হয় না হচ্ছে আমার Q থেকে R আসার সময়। ব্যাস, চলো এই ম্যাথের ক্ষেত্রে দেখো এরকম ম্যাথ আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। এখানে বলতেছে সিডি অংশে, প্রথমে আগে পড়ে নি, 1 মোল গ্যাসের দুটি সমস্ত উল্লেখ দেখানো হয়েছে এবং গ্যাসটির স্থির আয়তনে অর্থাৎ সিভি, হ্যাঁ, সিভির মান আমরা পেয়ে গেছি, সিভি মোলার আপেক্ষিক তাপ যেটা বলতেছে। সিডি অংশে কৃতকাজের পরিমাণ নির্ণয় করো। সিডি অংশে কি কি আছে দেখো। সিডি অংশে আমার প্রথমে দেওয়া আছে n সমান 1 মোল, সেটা আমি লিখে নিলাম। সিডি অংশের আমি ক্ষেত্রে দেখছি যে T1 সমান দেওয়া আছে। T1 সমান কত? 400 কেলভিন, তাই না? আচ্ছা, সিডি অংশের এই সিতে এবং ডিতে, সিতে বলো তোমার V1 কত? 2 মিটার কিউব, হ্যাঁ, ডিতে আমার হচ্ছে তোমার আয়তন কত? 4 মিটার কিউব, তাই না? তাহলে এখন আমি যদি এই জায়গাতে কৃতকাজের পরিমাণ, সমস্ত ক্ষেত্রে কৃতকাজের পরিমাণ কি? nRT ln V2 বাই V1। তাহলে V2 এর মান তুমি জানো 4, V1 এর মান জানো 2, বললে হয় ln 2, তার সাথে বাকিগুলো গুণ দাও, T1 হবে এই জায়গাতে, যেহেতু এই জায়গাতে আমার সরাসরি প্রথম তাপমাত্রা T1 আমি এখানে বসাই দিলাম। তাহলে আমার ক্ষেত্রে সিডি অংশে কৃতকাজ বের হয়ে গেল। পরের অংশে বলছে A থেকে C তে নিতে তাপশক্তির পরিবর্তন। এই দেখো A থেকে C তে নিতে এবং B থেকে D তে নিতে তাপশক্তির পরিবর্তন কি হবে? একটা জিনিস খেয়াল করে দেখো, A থেকে C তে নেওয়ার সময়ও আমার প্রেসার সেম থাকছে, B থেকে D তে নেওয়ার সময়ও আমার প্রেসার সেম থাকতেছে। তাহলে এই ক্ষেত্রে আমার কাজের পরিবর্তন কি? আমি এই ছবিটা আবার রাখছি এই জিনিসটা বোঝানোর জন্য। তাহলে এখানে দেখো আমি A থেকে C তে যখন নিচ্ছি, B থেকে D তে যখন নিচ্ছি, আমার ভলিউমে চেঞ্জ হচ্ছে। তার সাথে আরেকটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে আমি টেম্পারেচারটাকে T1 থেকে T2 করছি। T1 টেম্পারেচার ছিল আমার 400, T1 টেম্পারেচার কত ছিল? 400 কেলভিন না? হ্যাঁ, T1 টেম্পারেচার ছিল হচ্ছে 400 কেলভিন, T2 টেম্পারেচার হচ্ছে 300 কেলভিন। সো আমি এখানে 100 ডিগ্রি সেলসিয়াসের একটা হেরফের, 100 ডিগ্রি সেলসিয়াসের পার্থক্য বা 100 কেলভিনের পার্থক্য, তার একটা হেরফের করছি, তাই না? তাহলে এই ক্ষেত্রে আমার আভ্যন্তরীণ শক্তির কতটুকু পরিবর্তন হবে, এটা যদি আমি একটু বের করতে পারি। তাহলে এখানে দেখতে পাচ্ছ তুমি n সমান 1 আমি লিখে ফেলছি, সিভির মান আমি লিখে ফেলছি, আমি ডিটি বা টেম্পারেচারের পরিবর্তন 100 কেলভিন লিখে ফেলতেছি। আমি যদি এখান থেকে আভ্যন্তরীণ শক্তির পরিবর্তনটা বের করি NCV dt দিয়ে, সেটা পরিমাণ এত বের হচ্ছে। তুমি আমাকে প্রশ্ন করবা, ভাই আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কেন বের করতেছেন? কারণ এই পরিবর্তনটা আমি সরাসরি এই সূত্রে বসাবো, dq সমান du প্লাস dw, ঠিক আছে? এখন তুমি দেখো, তুমি du যেটা, du এর মান কিন্তু পেয়ে গেছো, ঠিক আছে? আর dw কি হবে? এই এটা একটা সমচাপ প্রক্রিয়া না? আমি তোমাকে বললাম না যে চাপ সেম থাকে সমচাপ প্রক্রিয়ায়, dw এর মান কি? pdv বা p ডেল্টা v, তাই না? তাহলে সেই হিসেবে এখানে pdv এর মান তুমি বসাই দাও। p এর মান কত ছিল এই জায়গাতে? দেখো 4 × 10⁵, তাই না? 4 × 10⁵ এর সাথে ওই জায়গাতে কতটুকু v এর পরিবর্তন হয়েছে? কতটুকু v এর পরিবর্তন হয়েছে এর মধ্যে দেখো তো? 1 না? তাহলে 2 - 1, 2 - 1 বসাই দিয়ে তুমি এখান থেকে কি পেয়ে গেলা? A থেকে C তে এইটুকুর মধ্যে তোমার কি পরিমাণ তাপ দেওয়া হয়েছে সেটা তুমি পেয়ে গেলা। এবার তোমার B থেকে D তে কতটুকু তাপ দেওয়া হবে সেটা পরিবর্তন বের করতে হবে। ঠিক একই রকম ভাবে এই ক্ষেত্রেও তুমি দেখতে পাচ্ছ চাপ একই, সেটা কত? 2 × 10⁵। তাহলে এটা সমচাপ প্রক্রিয়া। তুমি এই সূত্র বসাও, dq সমান du প্লাস pdv, du যেটা সেটার মান তুমি মাত্র বের করছো সেটা বসাই দাও, t এর মান যেটা 2 × 10⁵ সেটা বসাইলা, আর v এর পরিবর্তন কত? এই ক্ষেত্রে v এর পরিবর্তন দেখো, bd এর মধ্যে v এর পরিবর্তন কত? 4 - 2, তাই না? তাহলে সেই হিসেবে 4 - 2 মানে 2 হিসাব করলে দেখা যায় এইটারও যা মান হয় এইটারও সেই মান হয়। তার মানে আমার উভয় অংশে আমি কি বলতে পারবো যে A থেকে C তে নিতে এবং B থেকে D তে নিতে আমার তাপ শক্তির পরিবর্তন সমান হয়। ওকে, পরের কোশ্চেন দেখো, বলতেছে বরফের কোশ্চেন। হ্যাঁ, বরফের কোশ্চেন আসতে পারে। 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা 0.07 কেজি বরফকে একটি নির্দিষ্ট উচ্চতা থেকে ফেলে দেওয়া হলো এবং বিভব শক্তির 55% তাপে, বিভব শক্তির 55% তাপে পরিণত হলো, ঠিক আছে? এই তাপ বরফকে বলিয়ে দিল এবং কিছু সময় পর তাপমাত্রা 5 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হলো, দেওয়া হলো বরফ গলনের সূত্র তাপ এত, পানির আপেক্ষিক তাপ এত। প্রশ্ন করছে বরফ খণ্ডটা কত উচ্চতা থেকে ফেলা হয়েছিল। এখন তুমি আমাকে বলো বিভব শক্তির সমীকরণ কি? mgh। যতটুকু বিভব শক্তি পুরোটুকুই কি অ্যাকচুয়ালি বরফ গলাতে ব্যবহার করা হয়েছে? না, বিভব শক্তির 55% ব্যবহার করা হয়েছে। এখন বরফ গলনের সূত্র তাপ কিভাবে ইউজ করতে হয়? স্বাভাবিক পানির ক্ষেত্রে ইউজ করতে হয় ms ডেল থিটা, আর বরফ গলনের ক্ষেত্রে m × lf। তাহলে দেখো আমি লিখতে পারি m × lf যেটা, হ্যাঁ, এখানে যে পরিমাণ শক্তি লাগবে সেটি কত বলছে? বিভব শক্তির 55%, বিভব শক্তি সমান তো mgh তার 55%, 55% মানে কত? 0.55। তাহলে আমি mgh এর সাথে 0.55 গুণ দিলে যে মানটা পাবো সেটা কি বলো? সেটা হচ্ছে আমার mlf এর সমান। আচ্ছা দেখো, তাহলে সেই হিসেবে এখান থেকে আমি কি করতে পারি? আমি mm তুলে দিতে পারি এবং সরাসরি h এর মান বের করার জন্য h সমান লিখতে পারি হচ্ছে lf/g, আর 0.55 ওই দিকে নিয়ে চলে আসবো। মানগুলো বসাই দাও, তুমি এখান থেকে কত উচ্চতা থেকে ফেলা হয়েছিল সেটা বের করতে পারবা। এবার বলতেছে বরফ গলন ও বরফ গলা পানির তাপমাত্রা বৃদ্ধি কোন ক্ষেত্রে এন্ট্রপির উপর অধিক প্রভাব পড়বে। তার মানে বরফ গলার ক্ষেত্রে আমার এন্ট্রপির পরিবর্তন বের করতে হবে, আর ওই বরফ গলা পানিকে যখন 5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় উন্নীত করা হয়েছে তখন এন্ট্রপির পরিবর্তন কত সেটা বের করতে হবে। এবং আমি দেখবো কোন জায়গাতে এন্ট্রপির পরিবর্তন বেশি বা বিশৃঙ্খলা বেশি। তাহলে প্রথম ক্ষেত্রে আমি একই রকম ds মানে এন্ট্রপির সূত্র কি? ds সমান হচ্ছে dq/t। এই ক্ষেত্রে আমার এই dq সমান কি? mlf, কারণ এখানে তো বরফ গলাচ্ছি আমি, তাই mlf। টেম্পারেচার কত বলো? 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আমি নিয়ে আসছি, তাহলে টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। সবগুলো মান বসাই দাও, তুমি এই জায়গাতে বরফ গলনের ক্ষেত্রে হচ্ছে এন্ট্রপি কত সেটা পেয়ে যাবা। এরপরে আসে হচ্ছে তাপমাত্রা বৃদ্ধির ক্ষেত্রে। আচ্ছা, তাপমাত্রা কত ছিল? 273 ডিগ্রি সেলসিয়াস। এটাকে বাড়িয়ে কত করা হয়েছে বলতো?
বাড়িয়ে কত করা হয়েছে 273 প্লাস 5 অর্থাৎ 278 ডিগ্রি সেলসিয়াস। তার মানে সব একই রকম থাকবে। উপরে ডিকিউ যেটা, ডিকিউর মান কিন্তু এখন আর এমএলএফ না, যেহেতু এটা পানি তাই এটাকে এমএস ডেল থিটা, যেটা ওই ডেল থিটার বদলে ডিটি লিখছি, হ্যাঁ সেটা দিয়ে ইউজ করতে হবে। এবং দেখো এই জায়গাতে বাকি সবগুলো যদি ব্যবহার করা হয়, দেখো T2/T1 কেন T2/T1 হইলো, কারণ এখানে তো দুইটা টেম্পারেচার আছে তাই না, তাহলে সেই হিসেবে দুইটা টেম্পারেচার আমি যদি এখানে ব্যবহার করি তাহলে হচ্ছে এমএস লন T2/T1। টিটুর মান বসাই দাও 278, T1 এর মান বসাই দাও 273। তুমি এই ক্ষেত্রে ওই 0 ডিগ্রি সেলসিয়াসের পানিকে 5 ডিগ্রি সেলসিয়াসের পানিতে পরিণত করতে গেলে এন্ট্রপির পরিবর্তন দেখবা, দুইটা এন্ট্রপির পরিবর্তন দেখলে বুঝবা বরফ গলনে যে আমার এন্ট্রপি সেটার পরিমাণটা বেশি। ব্যাস, সামনে দিকে চলো দেখি আর কি কি আছে। একটি কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা, ইঞ্জিন সম্পর্কিত ম্যাথ আসতে পারে, ইঞ্জিন রেফ্রিজারেটর দুইটাই আসতে পারে। একটি কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা 40% এবং তাপগ্রাহকের তাপমাত্রা হচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াস। তাহমিদ ইঞ্জিনের দক্ষতা 100% করার জন্য সিঙ্কের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস করলো। আচ্ছা ক খ পড়বা, এবার বলতেছে উৎসের তাপমাত্রা নির্ণয় করো। এখন তুমি উৎসের তাপমাত্রা কিভাবে বের করবা? তুমি দেখো এখানে বলছে কর্মদক্ষতা 40%, তাপগ্রাহকের তাপমাত্রা 7 ডিগ্রি সেলসিয়াস। 7 ডিগ্রি সেলসিয়াসকে তুমি 273 দিয়ে যোগ করো তাহলে কেলভিন বের হয়ে যাচ্ছে 280 কেলভিন। তাহলে সেই হিসেবে ইটা সমান 1 - T2/T1, ইটার মান বসাই দাও 0.4, হ্যাঁ, আর টি2 এর মান বসাই দাও 280, তাহলে T1 এর মান বের হয়ে যাবে। দেখো T1 এর মান এখানে আমার বের করা বাকি, এখান থেকে T1 বের করে ফেললাম আমি। এবার বলতেছে যদি আমি তাহমিদ 100% করতে চাইলো, সেই জন্য কি করছে, সে সিঙ্কের তাপমাত্রা বা তাপগ্রাহকের তাপমাত্রা 0 ডিগ্রি সেলসিয়াস করছে। আচ্ছা 0 ডিগ্রি সেলসিয়াস মানে কত, 273 কেলভিন। তাহলে 273 কেলভিনের T2 সমান 273 কেলভিন ধরে তুমি দেখো ইটার মান কত হয়। তাহলে তুমি তো T1 জানো, T1 তুমি মাত্র বের করছো, আর তাহমিদ ধরছে T2 বা সিঙ্কের মান হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন। তাহলে T2/T1 এই 273/466 এই মান বসিয়ে তুমি দেখতে পাচ্ছ 41.5%। তাহমিদ যে বলছিল 100% হবে, সেটা কি হয়েছে? হয়নি, তার মানে এটা সম্ভব হয়নি। ওকে, তারপরে কোশ্চেন দেখো। কোশ্চেন বলছে তাপ সুপরিবাহী ও অপরিবাহী পাত্রে। আচ্ছা বলতো তাপ সুপরিবাহী পাত্র কোন প্রক্রিয়া ব্যবহার করা হয়? সমষ্ণ প্রক্রিয়ায়। তাপ অপরিবাহী পাত্র কোন প্রক্রিয়া ব্যবহার করা হয়? রুদ্ধতাপের প্রক্রিয়া, তাই না? তাহলে এই পদার্থ তৈরি দুটি ঘর্ষণ পিস্টনযুক্ত সিলিন্ডারে এত চাপ ও তাপমাত্রায় 1 মোল নাইট্রোজেন গ্যাস আছে। উভয় সিলিন্ডারে চাপের পরিমাণ অর্ধেক করা হলো। গ নম্বরে কথা পড়লো, গ নম্বরে বলছে অপরিবাহী সিলিন্ডারের, অপরিবাহী যেটা দেখছো অপরিবাহী সিলিন্ডার যেটা সেটা, তাহলে অপরিবাহী বলেই রুদ্ধতাপীয়, তাহলে রুদ্ধতাপের সূত্র আমার ইউজ করতে হবে। এই সিলিন্ডারের চূড়ান্ত তাপমাত্রা, এখন আমি দেখতে পাচ্ছি আমার চাপ আছে, তাহলে P1 বুঝলাম, আমার তাপমাত্রা আছে তাহলে T1 বুঝলাম, তাহলে আমার P1 আছে এবং আমার কি আছে T1 আছে। আচ্ছা P এবং T দিয়ে কোন সূত্র আছে রুদ্ধতাপের? টিপি, তাহলে টিপি 1 - গামা বাই গামা, তাহলে দেখো ওই সূত্রে আমি ব্যবহার করছি। এবং দেখো এখানে বলছে চাপের পরিমাণ অর্ধেক করা হলো, তার মানে P2 যেটা হবে সেটা P1 এর অর্ধেক। তাহলে আমি বলতে পারবো P2 যেটা সেটা P1 এর অর্ধেক, আমার P1 যেটা সেটা দেওয়া আছে, তাহলে আমি সেই হিসাবে মান বের করে নিতে পারি, অথবা সূত্রে তো আমি জানি উপর নিচ থাকবে, সরাসরি কেটেও দিতে পারি, আমার মানটা না লিখলেও হয়। তাহলে দেখো আমি এই ক্ষেত্রে যখন হিসাব করতেছি আমি T2 এর মান বের করতে চাচ্ছি মূলত, কারণ আমার বলছে চূড়ান্ত তাপমাত্রা কত, T2 এর মান কত, তাহলে T2 কে আমি এক জায়গায় রেখে ভাগগুলো লিখলাম। এখন P1/P2 এই জায়গাতে আমি জানি P2 মানে হচ্ছে P1/2, সেটা বসাই দিলে মান হয়ে যায় 2, 2 এর মান এখানে সরাসরি বসাইতে তোমার মনে হতে পারে 1 - 1.4, এটা তো নেগেটিভ হয়, বাট তুমি মান বসাও তুমি একটা পজিটিভ মান পাবা, পাওয়ার হিসেবে যেহেতু ছিল এটা পজিটিভ মান পাবা এবং তুমি সেখান থেকে চূড়ান্ত তাপ T2 পেয়ে যাবে। সবাই খেয়াল রাখবাই অপরিবাহী বলছে, সেই কারণে এটা রুদ্ধতাপীয় আমি সূত্র ব্যবহার করছি। এবার বলতেছে সিলিন্ডারটির মধ্যে কোনটি কৃত কাজ বেশি, তাহলে যখন আমি পরিবাহী নেব ওই যে সুপরিবাহী, তাহলে এখানে আমি সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ বের করব। তাহলে দেখো আমি তাপ সুপরিবাহী ক্ষেত্রে সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ বের করছি, W সমান nRT ln P1/P2 দিয়ে। দেখো যখন এই সূত্র লিখবা nRT ln V2/V1, কিন্তু এটাকে আবার লিখতে হবে nRT ln P1/P2, কারণ কি এই P1/P2 সমানই হচ্ছে V2/V1, ওরা তো পরস্পর ব্যস্তানুপাতিক, জানো না, P এবং V পরস্পর ব্যস্তানুপাতিক বয়েলের সূত্র অনুসারে। ওকে, তো সেই হিসেবে দেখো P1/P2 লিখছি, কারণ আমি P1/P2 মানে জানি, এবং আমি জানি যে P2 যেটা সেটা হচ্ছে P1 এর অর্ধেক। মান বসাই দাও, তুমি ln 2 পাচ্ছ, বাকিগুলো থেকে তুমি এখান থেকে সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজ বের করতে পারছো। আর এই রুদ্ধতাপের প্রক্রিয়াকৃত কাজের সূত্র কি, এই সূত্রটা আমরা এখন ফেস করি না, এখন ফেস করলাম nR ডেল্টা T বাই গামা মাইনাস 1। nR ডেল্টা T মানে কি T1 - T2 আর গামা মাইনাস 1, তুমি প্রত্যেকটা মান বসাই দাও। দেখো এখানে T1 এর মান আমি কত জানি, T1 এর মান ছিল আমার এই জায়গাতে 500 কেলভিন, আর T2 এর মান আমি বের করছি 410.17, তাহলে সেই 410.17 বসাই দাও এখানে, 500 - 410.17, আর এখানে 1.4 - 1 বসাইলে বের হয়ে যাচ্ছে। তাহলে তুমি দেখো কোনটা কৃতকাজ বেশি হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ এটা 2881 আর এটা 1867, অর্থাৎ সমষ্ণ প্রক্রিয়ায় যে কৃতকাজ সেই কৃতকাজ কিন্তু বেশি। ওকে, এরপর ম্যাথ আসছে, পদার্থবিজ্ঞান ল্যাবে একজন শিক্ষার্থী 70 গ্রাম গ্যাস দ্বারা পিস্টনযুক্ত একটি আবদ্ধ সিলিন্ডার পূর্ণ করলো। এইবার ওই সিলিন্ডার গ্যাসের তাপমাত্রা ও চাপ আয়তন যথাক্রমে এত, এরপর সে গ্যাসকে সমচাপে তাপ দিয়ে আয়তন করলো এত, গ্যাসটার আণবিক ভর 44, মোলার আপেক্ষিক তাপ এত। এই বলতেছে সমচাপীয় প্রক্রিয়ায় আমি যেরকম উদ্দীপকটা কাইন্ড অফ উপরে পড়ে যাচ্ছি, তুমি কিন্তু তা করবে না, তোমাকে উদ্দীপক পুরো পড়তে হবে, উদ্দীপকটা না পড়লে তুমি প্রশ্নই বুঝবে না, উদ্দীপকের তথ্য আগে দরকার হলে এক পাশে লিখে নিবা, তখন বুঝতে পারবা কি সূত্র ইউজ করতে হবে। সমচাপীয় প্রক্রিয়া ব্যবস্থাটি কৃতকাজ নির্ণয় করো, ঠিক আছে? তাহলে এখন তুমি দেখো কি কি তথ্য দেওয়া আছে, তুমি দেখতে পাচ্ছ যে সমচাপ প্রক্রিয়া, ওই যে সমচাপ ওখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে? ওই জায়গাতে আমার V1 ছিল 0.03, সেটাকে চাপ দিয়ে, হ্যাঁ সমচাপে তাপ দিয়ে করছে 0.04, অর্থাৎ চাপ সেম রেখে তাপমাত্রা বাড়ায় 0.03 থেকে 0.04 করছে। কিন্তু প্রেসার যেহেতু সেম ছিল, আমি দেখবো প্রেসার কত, এই যে প্রেসার তো আমার এখানে দেওয়া আছে, তাহলে প্রেসার সেম ছিল, টেম্পারেচার বাড়িয়ে ভলিউম বাড়াইছে, তাহলে আমি তো সমচাপ প্রক্রিয়ার সূত্র জানি P * ΔV, তাহলে ΔV বের করো, 0.04 থেকে 0.03 বিয়োগ দাও, সেটার সাথে 10⁵ গুণ দাও, ব্যাস, তাহলে তোমার কি হবে বলো, সমচাপ প্রক্রিয়ায় কৃতকাজ বের হয়ে যাবে। এবার বলতেছে প্রদত্ত ব্যবস্থায় সরবরাহকৃত তাপ দ্বারা 2 কেজি পানির তাপমাত্রা 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করা সম্ভব কিনা। আমি আগে বের করব 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াসে পানিকে নিয়ে যাইতে আমার কত পরিমাণ তাপ লাগে। এখানে কত পরিমাণ পানি ছিল দেখো তো, কি পরিমাণ পানি ছিল, এই জায়গাতে আমার 2 কেজি পানি ছিল, তাই না? আমার কয় কেজি পানি ছিল, 2 কেজি পানি ছিল। এখন আমি তাহলে ms ডেল থিটা এই সূত্র দিয়ে দেখব 20 ডিগ্রি সেলসিয়াস থেকে 100 ডিগ্রি সেলসিয়াস যাইতে কত তাপ লাগে। তাহলে ms ডেল থিটাতে m 2 কেজি, s এর মান 4200, আর ডেল থিটা হচ্ছে 100 - 20 মানে 80, তুমি গুণ করে পাইলা হচ্ছে কতটুকু তাপ অ্যাকচুয়ালি লাগে সেটা। এবার দেখবো ততটুকু তাপ আসলে এর মধ্যে আছে কিনা, কিভাবে বের করবো? তাহলে দেখো এই জায়গাতে Q2 যেটা আমি জানি dQ সমান কি du প্লাস dW, এখন du এর মান যেটা সেটা কিন্তু আমরা জানি, du এর মান যেটা সেটা কিন্তু আমরা জানি, তাই না? সেটা কিভাবে আমরা জানলাম, দেখো du এর মান আমরা কিভাবে জানলাম, du এর মান আমরা আলাদাভাবে বের করবো ncv dt দিয়ে।
এখন এনসিভিডিটি সূত্র লিখতে গিয়ে আমি একটা ঝামেলায় পড়লাম, সেটা কি এনসিভিডিটি। ভাই আমি এন এর মান জানি না, আমি ডিটির মানও জানি না, অর্থাৎ এনডিটি আমার অজানা, শুধু সিভির মান যেটা সেটা আমার এখানে দেওয়া আছে, মোলার আপেক্ষিক তাপ 20.4 জুল পার মোল পার কেলভিন। এখন আমি কি করবো? তাহলে সেই সময় কি করতে হবে? আমি আরেকটু সামনের দিকে যাই, আমি একটা সূত্র জানি না, ডাব্লিউ সমান এন আর ডেল্টা টি, জানি কিনা? তাহলে সেই হিসেবে এখন আমি যদি এই এন আর ডেল্টা টি এক জায়গায় করি, তাহলে আরটা এদিক চলে আসে না? তখন কি হয়? ডাব্লিউ বাই আর। আমি তো ডাব্লুর মানও জানি, আমি এখানে ডাব্লুর মানও জানি, আমি এখানে আর এর মান তো মুখস্থ আমার। তাহলে সেই হিসেবে আমি এই যে এন ডেল্টা টি এটার বদলে বসাই দিলাম ডাব্লু বাই আর, বসাই দিয়ে আমি ডাব্লুর মান 1000, আর এর মান 8.314 বসাই দিলাম, আমার কিন্তু কি বের হয়ে গেল? ডিউ বের হয়ে গেল। এবার সেই ডিউ এর মানটা আমি নিয়ে গিয়ে এখানে বসাই দিলাম, ঠিক আছে? আর ডিডব্লিউর মান তো আমি প্রথমেই বের করছি 1000, তাহলে আমার এখান থেকে কিন্তু কিউ2 বের হয়ে গেল। তাইলে আমি কিউ2 মান বের করে দেখি ওই কিউ2 মান এখানে যে পরিমাণ তাপ লাগবে তার চেয়ে অনেক কম। তার মানে কখনোই 20 ডিগ্রি সেলসিয়াস পানিকে 100 ডিগ্রি সেলসিয়াসে পানি করতে মানে পরিণত করা পসিবল না, টেম্পারেচার 100 ডিগ্রি সেলসিয়াস করা পসিবল না। ওকে, এরপর দেখো এখানে বলতেছে তাপীয়ভাবে অন্তরিত কোনো সিলিন্ডারকে একটি পাতলা আবরণের দেয়াল দ্বারা সমান্তরালভাবে ভাগ করা হয়েছিল। এই প্রকোষ্ঠে 400 ডিগ্রি কেলভিন তাপমাত্রায় 1 মোল আদর্শ গ্যাস আছে, কিন্তু বি প্রকোষ্ঠ ফাঁকা ছিল। এখন প্রশ্ন করছে দেয়ালটিতে একটা ছিদ্র করা হলো, ফলে গ্যাস স্বতঃস্ফূর্তভাবে প্রসারিত হয়ে বি প্রকোষ্ঠে যায় যতক্ষণ না পর্যন্ত তা গ্যাস দ্বারা পরিপূর্ণ হয়। প্রশ্ন করছে গ্যাসের চূড়ান্ত তাপমাত্রা নির্ণয় করো। তার মানে প্রশ্ন যেটা করছে যে এ পাত্রে তো গ্যাস ছিল 400 কেলভিন তাপমাত্রায়, তো সেইখান থেকে যদি তাপমাত্রা মানে সহজ ভাষায় ভাবো যে সেখান থেকে যদি গ্যাস বি প্রকোষ্ঠে যায় তাহলে তাপমাত্রার কোনো চেঞ্জ হবে কিনা? তুমি আমাকে বলো, বাইরে থেকে কোনো তাপ ভেতরে আসছে, ভেতরের কোনো তাপ বাইরে যাচ্ছে, গ্যাসের আদান প্রদান হচ্ছে না। গ্যাসের আদান প্রদান যেহেতু হচ্ছে না, তাহলে এখানে কি হবে বলো? তাহলে এই জায়গাতে আমার ডিকিউ সমান 0, তাপের আদান প্রদান হচ্ছে না, ডিকিউ সমান 0, তাই না? আচ্ছা, এখানে কোনো প্রেসার কাজ করছে, কোনো বাহ্যিক প্রেসার কাজ করতেছে, বা ও কোনো বাইরের দিকে প্রেসার কাজ করতেছে না। তাহলে যেহেতু সিস্টেম বাইরের দিকে কাজ করতেছে না, তাহলে ডিডব্লিউ পজিটিভ হওয়ার চান্স নাই। আবার বাইরের সারাউন্ডিংও যখন সিস্টেমের উপর কাজ করতেছে না, তাহলে ডিডব্লিউ নেগেটিভ হওয়ার চান্স নাই। তাহলে ডিডব্লিউ এক্ষেত্রে 0। তাহলে এবার তুমি যদি সূত্রে বসাই দাও ডিকিউ সমান ডিইউ প্লাস ডিডব্লিউ, তুমি দেখবা ডিকিউও 0, ডিডব্লিউ 0, তাহলে ডিইউ কত? আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন কত? 0। মেয়ারের প্রকল্প আমাদের বলে যদি আভ্যন্তরীণ শক্তির পরিবর্তন না হয় তাহলে ওখানে তাপমাত্রার পরিবর্তন হয়নি, অর্থাৎ এখানে কোনো তাপমাত্রা পরিবর্তন হয়নি। এটা একটা ব্যাখ্যামূলক প্রশ্ন, ম্যাথমেটিক্যাল না, ব্যাখ্যামূলক প্রশ্ন। ওকে, এবার ঘ নাম্বার বলছে প্রত্যাগামী না অপ্রত্যাগামী। ভাই খুব সহজ, তুমি এই জায়গাতে শুধু এন্ট্রপি বের করবা। যদি দেখো এন্ট্রপি 0 তাহলে প্রত্যাগামী, যদি এন্ট্রপির মান 0 না হয়ে পজিটিভ হয়, নেগেটিভ হয়, তুমি বুঝবা অপ্রত্যাগামী। ঠিক আছে? কিভাবে বের করতে হয় সেটা হচ্ছে যে সম্পূর্ণ প্রকোষ্ঠ যেটা ছিল ওটাকেই পরে সমান দুই ভাগে ভাগ করা হয়েছে। সম্পূর্ণ প্রকোষ্ঠের আয়তন আমরা ভি ধরে নিলাম, তাহলে এ পাত্রের আয়তন কত? v/2, তাই না? তাহলে এখন আমরা যদি এন্ট্রপি বের করি এস সমান এন আর লন v2 বাই v1, তাই না? এখন এই v2 যেটা, v2 হচ্ছে সর্বশেষ আয়তন কত? v1 এর অর্ধেক না? মানে তুমি v1 আয়তন হচ্ছে সম্পূর্ণ আয়তন v, আর v2 হচ্ছে পরবর্তীতে যে দুই ভাগে ভাগ করা হয়েছে v/2, তাহলে শেষে 1/2 পাইলাম, আমি মান বসাই, সেখান থেকে আমি পাইলাম 5.67। এন্ট্রপির মান 5.67, এটা কি প্রত্যাগামী হওয়ার কোনো চান্স আছে? নাই। তাহলে এটা কি বলো? অপ্রত্যাগামী। ওকে, চলো সামনের দিকে চলো। এবার কি বলছে? এবার বলতেছে 4 ডিগ্রি সেলসিয়াস এবং 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে কার্যরত কোনো রেফ্রিজারেটর প্রতি সেকেন্ডে 600 কেলভিন তাপ অপসারণ করতে হয় যাতে হিমায়িত স্থানে তাপমাত্রা ধ্রুবক থাকে। এখন দৃশ্যকল্প 1 এইটা, তো দৃশ্যকল্প 1 থেকে প্রশ্ন করছে ক্ষমতা নির্ণয় করো। তাহলে দেখো টি2 কত দিছে বলো তো? টি2 দিছে 4 ডিগ্রি সেলসিয়াস, হচ্ছে কেলভিন করো, কত হয়? 277 কেলভিন। আর টি1 দিছে 30 ডিগ্রি সেলসিয়াস, কত হয়? 303 কেলভিন। এবার সেখান থেকে তাহলে টি2/1 - টি2/T1 ইনটু 100% দিয়ে তুমি কত বের করো। আচ্ছা, এখান থেকে কি বলছে? ক্ষমতা বেরোছে, সরি কর্মদক্ষতা বলে নাই। আচ্ছা, তাহলে টি2/T1 বললা। এবার এখানে কিছু বলছে কি প্রতি সেকেন্ডে 600 ক্যালোরি তাপ অপসারণ করতে হয়। ক্যালোরি তো এক্ষেত্রে আমরা ইউজ করতে পারবো না, তাহলে প্রতি সেকেন্ডে কত জুল সেটা আমার বের করতে হবে। তাহলে 600 কে 4.2 দিয়ে গুণ করলে আমি প্রতি সেকেন্ডে 2520 জুল যে হচ্ছে শক্তি অপসারিত হয় সেটা বের করতে পারলাম। এখন তাহলে আমার কি করতে হবে? আমি জানি কার্যকত সহগ যেটা, কার্যকৃত সহগ সেটা সূত্র হচ্ছে K সমান T2 বাই মাইনাস T1 মাইনাস T1 মাইনাস T2 ইকুয়াল টু Q1 বাই W, তাই না? তো সেই হিসেবে আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে এই যেখানে আমি একটু সাদা কালিতে দেখাই, এখানে দেখতে পাচ্ছি কার্যকৃত সহগের সূত্র, এটাকে দুই ভাবে লেখা যায়। কার্যকৃত সহগের সূত্রকে Q1 বাই W অথবা লেখা যায় T1 মাইনাস T2। তাহলে সেই হিসেবে T1 এর মান কিন্তু আমি জানি, T2 এর মানও আমি জানি, প্রত্যেকটা মান বসাই দাও। তুমি একটা জিনিসই জানো না, সেটা হচ্ছে W এর মান কত। তাহলে W এর মান এখান থেকে তোমার বের হয়ে গেল। কৃতকাজ যে বের করতে পারলা, তুমি বলো এই যে কৃতকাজ, এই কৃতকাজটা কত সেকেন্ডে হয়? 1 সেকেন্ডে। কৃতকাজটা কয় সেকেন্ডে হয় বলো? 1 সেকেন্ডে হয়, তাই না? কারণ এই দেখো Q1 যেটা, এই যে এত জুল তাপ বের হয় সেটা কয় সেকেন্ডে হয়? 1 সেকেন্ডে হয়, তাই না? তাহলে সেই হিসেবে তুমি এখানে পি বা পাওয়ার বের করবা W/T, এখানে T এর মান 1 সেকেন্ড বসাই দাও, তুমি এখান থেকে ওয়াট পেয়ে যাচ্ছ। ঠিক আছে? ওকে, এবার ঘ নাম্বার বলছে উদ্ভাবকের দাবির ব্যাপারে যথাযথ যুক্তি প্রকাশ করো। এখানে বলতেছে উদ্ভাবক তার ইঞ্জিনের ব্যাপারে দাবি করলেন যে 600 কেলভিন এবং 300 কেলভিন তাপমাত্রা কার্যরত ইঞ্জিনটি 55% কর্মদক্ষতা অর্জন করতে পারে। ভাই কোনো ম্যাথই না, তুমি 1 মাইনাস 300/600 ইন্টু 100% করে দাও, তখন দেখবা 50% আসছে উত্তর, কিন্তু ও দাবি করছে 55%, তার মানে ওর যে দাবি সেটা ভুল। ওকে, এরপর চলো এই ম্যাথটা দেখো, একটা ইঞ্জিন এ আর একটা ইঞ্জিন হচ্ছে বি। বলছে বি ইঞ্জিনের দক্ষতা নির্ণয় করো। ভাই ওর T2 দেওয়া আছে, কেলভিন করে নিবা, ওর T1 দেওয়া আছে, কেলভিন করে নিবা, বের করার কোনো ব্যাপার না। আচ্ছা, এবার বলতেছে যে কোন ইঞ্জিনটা বেশি পরিবেশ বান্ধব? সহজ ব্যাপার, যার এন্ট্রপি কম সে বেশি পরিবেশ বান্ধব। এন্ট্রপি কিভাবে বের করবা? এ ইঞ্জিনের ক্ষেত্রে ব্যবহার করবা MASA লন T2/T1 সূত্র। দেখো এম এর মান দেওয়া আছে, এম এর মান কই? এই যে 0.8। এস এর মান দেওয়া আছে, এটা দেখো 1980। T2 T1 সেটা তো তুমি গ নাম্বারে বের করছো, গ নাম্বারে বিটটা বের করছো, বাট এখানে তো দেওয়া আছে এই যে গ নাম্বারে হয়ে গেল এই যে -13 আর 327 কেলভিন বের করে নিবা, ব্যাস। এখান থেকে তুমি এসএ বের করবা, একই রকম ভাবে এসবি বের করবা। দেখো এমবি দেওয়া আছে, এই যে এটা হচ্ছে এমবি, দেখো এসবি দেওয়া আছে, এটা হচ্ছে এসবি, আর T2 T1 তুমি ওখানে বের করছো, বসাবা। যার এস মানে যার এস বড় হবে, যার এন্ট্রপি বড় হবে সে পরিবেশ বান্ধব না, যার এন্ট্রপি কম সে পরিবেশ বান্ধব। ওকে, পরের ম্যাথটা দেখো,
বলতেছে একটা তাপ ইঞ্জিনের কার্যনির্বাহক বস্তুর 680 কেলভিন তাপমাত্রার উৎস হতে 1300 জুল তাপ গ্রহণ করে 350 কেলভিন তাপমাত্রার গ্রাহকে 550 জুল তাপ বর্জন করে, একদম প্রথম ম্যাথের মতো। বলতেছে দক্ষতা নির্ণয় করো। দক্ষতা বের করবো, Q1 Q2 দেওয়া আছে, তাহলে 1 - Q2 / Q1 × 100%, সেটা দিয়ে তুমি দক্ষতা বের করতে পারবা। এবার বলতেছে এটা প্রত্যাবর্তী নাকি অপ্রত্যাবর্তী, বের করার উপায়টা কি? খুব সহজ। তুমি দেখবা Q1 / T1 এটা Q2 / T2 এর সমান কিনা। যদি Q1 / T1 Q2 / T2, দেখো Q1 এর মান দেওয়া আছে কত, আমার 1300 জুল, T1 এর মান 600 কেলভিন, তুমি 1300 / 650 করবা, আর ওইখানে 550 / 350 করবা। যদি অনুপাত সমান হয় তাহলে প্রত্যাবর্তী, সমান না হলে অপ্রত্যাবর্তী। এরকম ইজি ম্যাথগুলো পরীক্ষায় জানো, না জানার কারণে ভুল করো না। এরপর একটা কোশ্চেন করছে যে একটি কার্নো ইঞ্জিনের তাপমাত্রা 340 কেলভিন, এই তাপমাত্রায় ইঞ্জিনটি উৎস হতে 200 জুল তাপ শোষণ করে, তাপগ্রাহকে আবার 400 কেলভিন তাপমাত্রায় 1000 জুল তাপ বর্জন করে। একদম হুবহু আগের মতো ম্যাথ। বলছে এন্ট্রপির পরিবর্তন নির্ণয় করো। ভাই এন্ট্রপির পরিবর্তন একদম ফার্স্ট ম্যাথে এটা ছিল না, কি করছিলাম, Q1 / T1 থেকে Q2 / T2 বিয়োগ দিছিলাম, এন্ট্রপির পরিবর্তন বের হয়ে গেছিল, তাই না? আচ্ছা, এবার বলতেছে উৎসের তাপমাত্রা 110 কেলভিন বাড়ালে দক্ষতা কিরূপ পরিবর্তন হবে। তাহলে আগের মতো একদম ফার্স্ট ম্যাথের মতো, আগে আমি তাপমাত্রা না বাড়িয়ে দক্ষতা বের করব, যে T1 এত দেওয়া আছে, T2 দেওয়া আছে, আমি এটা 1 বের করে নিই। এবার আমি T1 এর তাপমাত্রা 340, তো 110 যোগ করলে হয় 450, 450 দিয়ে T2 কিন্তু আগের মতোই থাকবে। T2 এখানে আমি কি করছিলাম বলো, হ্যাঁ, T2 240 কেলভিন, এটা দিয়ে আমি এবার দেখবো ইটাটুর মান কত, দেখবো এই ক্ষেত্রে আমার দক্ষতার পরিবর্তন কত হচ্ছে। যেহেতু উৎসের তাপমাত্রা বাড়ছে তাহলে দক্ষতা বাড়বে, তাই না? আচ্ছা, এটা বোধহয় আমাদের শেষ নাকি না, এরপরে একটা আছে। আচ্ছা দেখো, এবার তটিনী একটি পাত্রে 7 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 1 কেজি পানি এবং আরেকটি পাত্রে 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার 2 কেজি পানি নিল। তার বাসার রেফ্রিজারেটর উক্ত দুই তাপমাত্রার মধ্যে কাজ করে। রেফ্রিজারেটরের শীতল আধার থেকে 1000 জুল তাপ শোষণ করে। তাহলে আমি এখন প্রথমে শীতল অবস্থায় দেখি। শীতল আধারে আমি দেখতে পাচ্ছি টেম্পারেচার হচ্ছে 7 ডিগ্রি সেলসিয়াস এবং সে তাপ গ্রহণ করছে 1000 জুল। তাহলে T1 7 ডিগ্রি সেলসিয়াস বা 280 কেলভিন এবং শীতল আধারে তাপ গ্রহণ করছে 1000 জুল। আর উষ্ণ আধারের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি 37 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 37 কে 373 সাথে যোগ করলে 310 কেলভিন হয়। আমার তাহলে Q2 বের করতে হবে, বা আমি উষ্ণ আধারে কতটুকু তাপ বর্জন করবে শীতল আধার থেকে তাপ শোষণ করে সেটা বের করতে হবে। তাহলে Q2 বের করার উপায় কি? আদর্শ একটা ফ্রিজ মানেই তার Q1 / T1 = Q2 / T2, তাহলে আমি সেইটাই ধরে নেব, কারণ আমার তো আর কোনো পথ নাই। তাহলে এখান থেকে Q2 এর মান ইজিলি আমার বের হয়ে যাবে। ঘ নম্বরে বলছে দুই পাত্রে মিশিয়ে এন্ট্রপির পরিবর্তন কেমন লক্ষ্য করবে। আগে আমি দেখব দুই পাত্রে মেশানোর পর ওই মিক্সারের চূড়ান্ত তাপমাত্রা কত। এবার সেই চূড়ান্ত তাপমাত্রা ব্যবহার করে প্রথম পাত্রের তাপমাত্রার সাথে এন্ট্রপি, দ্বিতীয় পাত্রের তাপমাত্রার সাথে এন্ট্রপি বের করব। তাহলে আমি প্রথমে কি করছি, আমি জানি গৃহীত তাপ সমান বর্জিত তাপ, সেখান থেকে আমি ধরে নিছি যে মিক্সারের তাপমাত্রা হচ্ছে T। তাহলে এই ক্ষেত্রে M1S T - T1 = M2S T2 - T1 বলা যায়। ওই ক্ষেত্রে S তো সেম, তাই S তুলে দাও। M1 এবং M2 ভিন্ন, M1 1 কেজি, M2 2 কেজি, তাহলে শেষে এখানে 1 বসাও আর এখানে 2 বসাও। দিন শেষে তুমি পাচ্ছ T এর মান 300 কেলভিন। এখন এই 300 কেলভিন টেম্পারেচারে এইটা দিয়ে তুমি প্রথম পাত্র কত ছিল মনে করে দেখো তো। প্রথম পাত্রে ছিল এই যে 280 কেলভিন, তাই না? তাহলে 280 কেলভিন ছিল, মিক্সচারে হয়ে গেল 300 কেলভিন। এই ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন কত? খুব সহজ, T/T1, উপরে পরিবর্তিত, নিচে আগেরটা। তাহলে উপরে 300, নিচে 280, তাহলে ক্ষেত্রে এন্ট্রপির পরিবর্তন পজিটিভ আসবে, যেহেতু টেম্পারেচার বাড়ছে। আর অপর পাত্রে টেম্পারেচার কমছে, তাহলে এন্ট্রপি নেগেটিভ আসার কথা। তাহলে দেখো আমার পরিবর্তিত এন্ট্রপি 300 কেলভিন, কিন্তু আগে ছিল 310। এই দেখো আগে ছিল কত বলো, 310, সেই 310 বসাই দিছি, ফলে আসছে কিন্তু নেগেটিভ মান। এখন এন্ট্রপির মোট পরিবর্তন কিভাবে বের করবো? দুটো যোগ করে দেবো। তাহলে এই ডেল্টা S1 ডেল্টা S2 যোগ করে দেবো। ফলে যোগ থাকলেও মান হওয়ার কারণে এরা বিয়োগ হয়ে যাবে এবং পরবর্তীতে দেখা যাবে যে 14.52। তাহলে এখানে এন্ট্রপির পরিবর্তন দেখা যাবে 14.52। ওকে, এরপর দেখো বলতেছে যে এই যে এটা একটা ইন্টারেস্টিং ম্যাথ। হ্যাঁ, একই জিনিস বাট একটু ভিন্নভাবে করা। একটি অন্তর্গামী তাপের 1/5 অংশ কাজে রূপান্তর করে। হ্যাঁ, গ্রাহকের তাপমাত্রাকে আরো 62 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করলে দক্ষতা দ্বিগুণ হয়। বলছে উৎসের তাপমাত্রা বের করো। এখন আমি প্রথম ক্ষেত্রে দেখো 1/5 মানে কত, 0.2, তাহলে কর্মদক্ষতা 0.2, কর্মদক্ষতা 0.2 দিয়ে তুমি বসাও 0.2 সমান হচ্ছে 1 - T2 / T1। এখান থেকে তুমি একটা সমীকরণ বের করো, যে T2 সমীকরণ তুমি পাইলা হচ্ছে কত, 0.8 T1। ঠিক আছে, এবার দ্বিতীয় ক্ষেত্রে দেখো, তুমি দেখতেছো বলছে গ্রাহকের তাপমাত্রা 62, অর্থাৎ T2 থেকে যদি 62 বিয়োগ দাও তাহলে 0.2টা দ্বিগুণ হয়ে 0.4 হয়ে যায়। তাহলে তুমি বসাইলা 0.4, এখানে T2 থেকে 62 গুণ দিলা। এবার তুমি কি করতেছো, এটাকে এদিক নিয়ে আসছো আর 1 থেকে 0.4 বিয়োগ দিচ্ছ। 1 থেকে 0.4 বিয়োগ দিলে 0.6 হয়। এবার আর গুণ করে দাও, এখানে তুমি পাচ্ছ T2 - 62 = 0.61। তখন তোমার মাথায় আসছে, একটু আগে তুমি বের করছো T2 মানে হচ্ছে 0.81, তাহলে T2 এর বদলে তুমি 0.81 বসাই দাও। এদিকেও 81 আছে, তাহলে 62 কে ওইদিক নিয়ে যাও, 0.61 কে এদিক নিয়ে আসো, পাইলা 0.2 T1। T2 মানে ক্ষেত্রে তুমি পাইলা হচ্ছে 310 কেলভিন। তার মানে উচ্চ তাপমাত্রা T1 তুমি বের করে ফেলছো। এবার বলতেছে যে দক্ষতা বৃদ্ধির উদ্দেশ্যে উচ্ছের তাপমাত্রা 110 ডিগ্রি সেলসিয়াস বাড়ানো হলো, পরবর্তীতে গ্রাহকের তাপমাত্রাও সমপরিমাণ কমানো হলো। তাহলে তোমার যেটা করতে হবে, T1 এর মান 100 ডিগ্রি সেলসিয়াস বাড়িয়ে দক্ষতা কত সেটা দেখতে হবে, T2 এর মান 100 ডিগ্রি সেলসিয়াস কমিয়ে দক্ষতা কত সেটা দেখতে হবে। তাহলে দেখো এই ক্ষেত্রে কি করছি, আমি প্রথমে T2 এর মান বের করে নিলাম। T2 এর মান কত, 0.8 T1 এর মান 310 পাইছিলাম, 0.8 গুণ দিয়ে 248 পাইছি। এখন তুমি যখন প্রথমে উচ্চ তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াস বাড়াবা তখন কি হয়ে যায়, 310 থেকে 410 হয়ে যায়। তাহলে 1 - 248 যেটা মাত্র পাইলা বাই 410। আবার তুমি উচ্চ তাপমাত্রা 100 কমাইতে চাচ্ছ, তাহলে 248 থেকে 100 কমাইতে কত হয়, 148। তখন কিন্তু উচ্চ তাপমাত্রা নরমাল থাকবে কত, 310। তাহলে 148/310। তুমি দেখো, তুমি আমাকে জানাও, কমেন্টে কিন্তু জানাও। হ্যাঁ, এটা 1 এটা 2 যতগুলো প্রশ্ন আমি বলছি দেখো, এগুলো সব উত্তর তুমি করো, ওই জায়গাতে পজ করে উত্তর করো, দেখো পারো কিনা, তারপর তুমি আমাকে জানাও কোনটা সঠিক উত্তর। ঠিক আছে, সো এই হচ্ছে আমাদের ম্যাথ ডান। হ্যাঁ, আমাদের সিকিউ যতগুলো টাইপ তাপগতিবিদ্যায় পসিবল ডান। আমি জানি না কত মিনিট হয়েছে, আমি দরকার হলে 1.5x করে দেবো যাতে তোমাদের টাইমটা সেভ হয়। এটা দেখে যাও, এগুলো যদি তুমি সব জানো তাহলে তোমার তাপগতিবিদ্যা হয়ে গেছে। এবং আমরা আশা করছি অন্তত একটা সিকিউ আসবেই, যদি এর থেকে বেশি আসে তাহলে তো আলহামদুলিল্লাহ, শুকর আলহামদুলিল্লাহ, তাই না? আর এরপর যে চ্যাপ্টারগুলো, যেমন চলো তড়িৎ অধ্যায়টা, এটা অফকোর্স তুমি দেখো, আমি এই চ্যাপ্টারগুলো সিকিউ দেওয়ার চেষ্টা করতেছি, যে এইগুলোর সিকিউ এবং আনসার যদি তোমাদের দিয়ে দেওয়া পসিবল হয়। ঠিক আছে, সবাই ভালো থাকো, তাহলে সবার জন্য দোয়া থাকলো, অল দ্য বেস্ট, কালকে পরীক্ষাটা ভালোভাবে দাও।